আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু, ক্রাইম টিভি থেকে। আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি। প্রথম যে বিষয়টা হলো সেটা হলো বাংলাদেশের প্রথম পারমাণবিক যে চুল্লি হয়েছে, যেখান থেকে বিদ্যুৎ প্লান্ট, সেখানে একটি দুর্নীতি হয়েছে, বিশাল দুর্নীতি। এবং এই দুর্নীতি কারা করেছেন, মানে অলরেডি 600 মিলিয়ন দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জড়িত আছে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনের মন্ত্রী। এরকম অভিযোগে দুদক অলরেডি তদন্ত শুরু করেছেন। একটি কথা আমি বলি, এই প্ল্যানটা যখন যারা দুর্নীতির অভিযোগ তুলল, তখন যে রাশিয়ান যে কোম্পানি, তারা কিন্তু প্রকাশ্য এটার প্রতিবাদ করেছে। এমন রাশিয়ার যে রাষ্ট্রদূত, তারাও প্রতিবাদ করেছে। এখন আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো যে এই প্ল্যানটা কিন্তু মাত্র 10 মিলিয়নের প্রজেক্ট এটা। আর সেখান থেকে যদি 6 মিলিয়ন চুরি করে ফেলে, তাহলে কি 4 মিলিয়নে কাজ হয়েছে? আপনারা এই যে প্ল্যান্টের ভিতরে ঢুকে দেখবেন যে এটা কি 4 মিলিয়নের কাজ। 6 মিলিয়ন চুরি করে ফেললো, যাই হোক। আর কে করলো? যে এই চুক্তির সময় টিউলিপ এখানে ছিল, উনি হলো বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ রেহানা ওনার মেয়ে, কিন্তু তিনি ব্রিটেনের তিনবার নির্বাচিত এমপি এবং বর্তমানে একজন মন্ত্রী। এবং সেই ব্রিটেনের এমন এক অবস্থা যে কারো যদি কোনো এমপি বা মন্ত্রী, ব্রিটেনের কোনো এমপি বা মন্ত্রীর যদি 10 লাখ টাকার উপরে অ্যাকাউন্টে থাকে, সেই ক্ষেত্রে তার বিভিন্ন কৈফিয়ত তাকে জমা করতে হয়। এই টাকা কোত্থেকে আসলো, টাকার সূত্র, বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়। সেই জায়গায় তিনি যদি 6 মিলিয়ন ওনার অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে বিশাল অঙ্ক। ব্রিটেনের মতো জায়গায় এটা হওয়ার কথা না, হ্যাঁ, রাখতে পারবেন না। তো যাই হোক, এরপরেও এখন ব্রিটেন এটার এই দুদকের যে তদন্ত, সেই তদন্তের দিকে অবজার্ভ করছে, তাকিয়ে আছে যে তদন্তে কি হয়। আর এই যে আপনারা যে কৌশল করে একটা মিথ্যা ব্যাপারটা, বানোয়াট একটা ব্যাপার যে তুলে এনেছেন, ব্রিটেন কিন্তু এটার জন্য ছাড়বে না। কারণ তারা কিন্তু তাদের মন্ত্রী যে দুর্নীতিবাজ না, ইতিমধ্যে তার পক্ষে গিয়েছেন। ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছেন, তিনি স্বয়ং তার পক্ষ নিয়েছেন। ফলে এই তদন্তের উপরে কিন্তু তাদের সম্পূর্ণ দৃষ্টি থাকবে। এই তদন্ত যদি স্বচ্ছ না হয়, তাহলে আপনারা ব্রিটেনের কাছে কি পরিমাণে হেস্তনেস্ত হবেন, এটা ভালোভাবে আপনারা বুঝে নেন। আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারলেন এই দুর্নীতির অভিযোগটা তুলে। তারপরেও তদন্ত হোক স্বচ্ছ, এটা আমরাও চাই। যদি দোষী প্রমাণিত হয় এবং সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে, কিন্তু নির্দোষ হলে আপনি তো আর কিছু করতে পারছেন না। তাই দ্বিতীয় একটি কথা বলবো যে অনেকে সাম্প্রতিককালে একটি জিনিস বারবার উল্লেখ হচ্ছে যে বঙ্গবন্ধু এবং অলি আহমদ সাহেব নিজেও বলেছেন, এতদিন কিন্তু উনি বলেননি, এখন এসে বলছেন যে বঙ্গবন্ধু পাকিস্তানের কাছে ধরা দিয়ে চলে গেছেন, তাহলে মুক্তিযুদ্ধে তো তার কোনো অবদান নেই। তাহলে উনি একজন সৈনিক ছিলেন, পাকিস্তানি সৈনিক ছিলেন উনি নিজে, হ্যাঁ, বাংলাদেশের পক্ষের একজন লোক, এবং উনি একজন বীর বীর মুক্তিযোদ্ধা। তো উনি এই কথাটি বলেছেন যে বঙ্গবন্ধু যুদ্ধের সময় ধরা দিয়েছেন, অর্থাৎ পাকিস্তান চলে গেছেন। তিনি সেখানে গোশ খাচ্ছিলেন, মুরগি গোশ খাচ্ছিলেন, রান খাচ্ছিলেন, এরকম নানান রকম বাজে কথা বলেছেন। তো উনি যুদ্ধের সাথে জড়িত। কিন্তু আপনারা জানেন যে 52 ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল। 66 যে 6 দফা, মূলত এই 6 দফা নিয়েই কিন্তু উনি বারবার জেলে গিয়েছেন। উনি তার জীবনে 11টি বছর উনি জেল কারাবরণ করেছেন, এবং উনি ফাঁসির কাস্টে ঝোলার মতো পরিস্থিতি ওনার তৈরি হয়ে গেছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলায় 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে মুক্ত করে, এবং 70 নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয়। হ্যাঁ, এটা কিন্তু সেই 6 দফার কারণেই, এবং এই 6 দফা নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়।
আপনারা খুব ভালোভাবে দেখবেন। এই আমি স্বীকার যাই যে বঙ্গবন্ধু ধরা পড়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত প্ল্যানিং কি করে করতে হবে, কিভাবে সমস্ত প্ল্যান বঙ্গবন্ধু করে গিয়েছেন, সেটা তদানীন্তন ছাত্রলীগ জানতো। তদানীন্তন বঙ্গবন্ধু যারা সহচর আছেন, তাজউদ্দিন আহমেদ, এম কামরুজ্জামান, মনসুর আলী, তারপরে যারা আরও শহীদ নজরুল ইসলাম, এরকম যারা জ্ঞানী লোক আছেন, বঙ্গবন্ধুর সাথে সহকর্মী আছেন, তারা সবাই জানতো যে প্ল্যানিংটা কী। সেই প্ল্যান করে গেছেন মুক্তিযোদ্ধার বঙ্গবন্ধু, এবং তিনি যখন ধরা পড়লেন তার ঠিক পুরো মুহূর্তে ইপিআর ট্রান্সমিটারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। 26 মানে 25 মার্চ রাত্রের পর দেখে, এটা 26 মার্চ ধরা হয় 12টার পর দেখে, এই জন্য 26 মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে সবাই পালন করে আসছি আমরা। আর ওই প্রি প্ল্যান অনুযায়ী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। জেনারেল ওসমানীকে, তিনি কর্নেল ছিলেন এবং রিটায়ার্ড অফিসার ছিলেন, তাকে চাকুরিতে পুনর্নিয়োগ করে জেনারেল পদোন্নতি দিয়ে তাকে সেনাপ্রধান নিয়োগ করা হয়, এবং তার নেতৃত্বে 11টি সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয়, এবং একটা 11 জন সেক্টর কমান্ডার ছিল সেইটাতে, এবং মুক্তিযুদ্ধ পরিচালনা হয়। এই মুক্তিযুদ্ধ পরিচালনায় তাহলে অটোমেটিক বঙ্গবন্ধুর উপরে যায়, কারণ ওই মুজিবনগর সরকারের যে মানে রাষ্ট্রপতি ছিলেন তিনিই স্বয়ং বঙ্গবন্ধু। আর অস্থায়ী রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু যেহেতু জেলখানায়, কারাগারে, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, এরপর তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, এবং তারা সফলভাবে বঙ্গবন্ধুর প্রি প্ল্যানে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেন। অতএব বঙ্গবন্ধুকে ছোট করার যে চেষ্টা করছেন অলি আহমদ সাহেব, আপনি আমার থেকে যোজন বছরের বড়, আপনি অবশ্যই জানবেন। আপনি বর্তমানে পেটে ঢোকার জন্য এইসব কথা বলার কোনো প্রয়োজন নাই। জিয়াউর রহমান 27 তারিখে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন, আমরাও জানি, এবং উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, আমরা জানি। আমি আরেকটি কথা আপনাদের বলি, এটা হলো আমার একটা খুব মনে কষ্টের একটা জিনিস। আমাদের একজন বীরশ্রেষ্ঠ আছেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ভাগ্যচক্রে তার যে মৃত্যুটা হয় পাকিস্তানের ম্যাপের ভিতরে, ভৌগোলিকভাবে পাকিস্তানের ভিতরে তার মৃত্যু হয়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। আর পাকিস্তানিরা তাকে যে কবর দিয়েছে, সেই কবরে কিন্তু লিখে রয়েছে যে একজন গাদ্দার এখানে শুয়ে আছেন, এইভাবে লিখে রেখেছেন 2006 সাল পর্যন্ত। 6 সালে পরে শেখ হাসিনা সরকার তার কবরটিকে উঠিয়ে নিয়ে আসে আমাদের বাংলাদেশে। তার আগে তাকে গাদ্দার বলে জানত। সেই পাকিস্তানের পক্ষে আপনারা এখন বরাবরই কথা বলছেন, এটা আসলে সত্যি দুঃখজনক, এবং আমি এই পাকিস্তান প্রীতির নিন্দা করছি। আরেকটি কথা বললেই নয়, আপনারা এখন আলু, পেঁয়াজ বা অন্যান্য কাঁচামাল পাকিস্তান থেকে ক্রয় করছেন। আপনারা কি জানেন পাকিস্তান এগুলো ভারত থেকে ক্রয় করছে? আপনারা ভারতীয় মালটাল নেবেন না, ভারতীয় কোনো কিছু আনবেন না, কিন্তু পাকিস্তান থেকে যেটা ক্রয় করছেন সেটা পাকিস্তান ভারত থেকে ক্রয় করে দিচ্ছে। তো ভারত থেকে যে ক্রয় করছে 10 টাকা করে কিনলে পাকিস্তানের যে ভাড়া সেটা 11 টাকা করে 12 টাকা ধরে আপনার এই শিপ ভাড়া পাকিস্তান থেকে বেশি, সেইটা সহ আপনি এখানে 15 টাকা করে কিনছেন এবং জনগণের কাছে 20 টাকা বিক্রি করছেন। তাহলে এই বাড়তি দাম কেন পাবলিক দিবে? আপনারা পাকিস্তান প্রীতি, অর্থাৎ সত্যিকার অর্থে আপনারা পাকিস্তানকে সাহায্য করছেন। এই বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তানকে টেকনিকে সাহায্য করছেন, অথচ আমরা কিন্তু 24 বছরের পাওনা পাই পাকিস্তানের কাছে। আমি এটুকু জানিয়ে রাখলাম আমাদের সাধারণ মানুষকে। দেখ, আমি এখন আরেকটি কথা বলবো। আমাদের যে মুক্তিযুদ্ধর আত্মসমর্পণের ব্যাপার, পাকিস্তান যে আত্মসমর্পণ করেছে 16ই ডিসেম্বর, সেই ব্যাপারে অনেকে বলেন যে তারা যদি আত্মসমর্পণ করে বাংলাদেশের কাছে, তাহলে কেন সেখানে ওসমানীকে রাখা হলো না? অনেক ধরনের কথা বলেন, অনেক বাজে মন্তব্য করেন যে প্রকৃতপক্ষে ভারতের কাছে সারেন্ডার করেছে, এইসব বাজে কথা বলেন। এখন আমি আপনাদের বলছি, পাকিস্তান তখন সারেন্ডারের উদ্যোগ নেয়, তখন কিন্তু ওইখানে পাকিস্তানের একজন লেফটেন্যান্ট জেনারেল উপস্থিত ছিলেন, আর জেনারেল উপস্থিত ছিলেন, আর তিনি পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড। ঠিক ওইভাবে ভারতের যাকে যৌথ বাহিনীর কমান্ডার নিয়োগ করে, তিনিও সেকেন্ড ইন কমান্ড ভারতের। কারণ ওসমানী ছিলেন
বাংলাদেশের সেনাপ্রধান, আর ভারতের তখন সেনাপ্রধান উনি ছিলেন মানিক শাহ। যদি মানিক শাহ আসতেন এই সারেন্ডারে, তাহলে অবশ্যই ওসমানী সাহেব ওখানে উপস্থিত থাকতেন। কিন্তু যেহেতু মানিক শাহ আসেনি, এসেছে জগদীশ সেন অরোরা, যার কারণে আমাদের দেশের যে সেকেন্ড ইন কমান্ড ছিল জেনারেল মানে আমাদের যে এয়ারফোর্সের যে একে খন্দকার সাহেব, আমরা বাংলাদেশ থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই জায়গায় একে খন্দকার সাহেব ছিলেন। ইভেন আমাদের মুক্তিযোদ্ধা থেকে কাদের সিদ্দিকীও ছিলেন ওই জায়গায়। এখন বললেন যে আমাদের কাছে কেন সারেন্ডার করেনি? মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তান একটা শর্ত দিয়েছে যে মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করবে না, কারণ মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করলে মুক্তিযোদ্ধারা কিন্তু কোনো কৈফিয়ত তলব করতো না, মেরে ফেলতো, যেটা রংপুরে কিন্তু হয়েছে। রংপুরে যারা মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করেছে ওই পাকিস্তানি আর্মিদের মেরে ফেলা হয়েছে, যার কারণে তারা মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করবে না। এই হিসাবে সেনাবাহিনী সারেন্ডারের মর্যাদা বুঝে, যার কারণে সেনাবাহিনীর কাছে সারেন্ডার করবে। তখন বাংলাদেশের সেনাবাহিনী তখন যৌথ বাহিনী, যেহেতু ভারতের সাথেও তারা যুদ্ধ ঘোষণা করেছে, তাই যৌথ বাহিনী মানে ঘোষণা করে যৌথ বাহিনীর নেতৃত্ব জগদীশ সিং অরোরাকে দিয়ে তার কাছে সারেন্ডার করা হয়। কিন্তু ওই সারেন্ডারেও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে একে খন্দকার সাহেব, তিনিও সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশের। এই জন্য জেনারেল ওসমানী ওখানে উপস্থিত ছিলেন না। অনেকে অনেক কথা তো বলেন, এগুলা ভুয়া কথা, এইগুলো কান দিবেন না। তো এই জিনিসগুলো আমি আপনাদের মনে করিয়ে দিলাম, আর কিছু না। আর ছোট্ট আরেকটি কথা আপনাদের বলি, সেটা হলো যে আওয়ামী লীগ সরকারের আমলে ক্লাস 7-এর একটি বইয়ে ট্রান্সজেন্ডার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি নিজে পড়েছি, আমার কাছে একবারও মনে হয়নি যে ওটা আসলে ট্রান্সজেন্ডারের কোনো ঘটনা। ওটা আসলে একটা ওই যে তৃতীয় লিঙ্গের ব্যাপারটা, যাকে আমরা হিজড়া বলি, সেই তৃতীয় লিঙ্গের একটা ঘটনা ছিল। এবং এই ঘটনাটাকে আপনারা অনেক আন্দোলন করেছেন, কিন্তু আপনারা যারা আন্দোলন করেছেন তারা করলেন কি এখন? তারা যে এখন বই বের করেছেন, নবম শ্রেণীর বইয়ের মধ্যে তারা একটি গল্প লিখেছেন। গল্পে খালা ভাগ্নিকে বলে খানকি মাগি। তাহলে এই যে খানকি মাগি শব্দটা ব্যবহার করলো, তাহলে বাচ্চারা যখন স্কুলে ম্যাডামের কাছে বা স্যারদের কাছে জিজ্ঞেস করবে, স্যার এই খানকি মাগি শব্দের অর্থ কি, তাহলে এই খানকি মাগির চর্চা শুরু হবে না? তাহলে বাংলাদেশব্যাপী খানকি মাগির চর্চা শুরু হবে। তাহলে আপনারা যারা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলেছেন, তারা এখন খানকি মাগি দিয়ে দিলেন বইয়ে। বাহ, কি সুকৌশলে, হ্যাঁ, মানে সমাজ নষ্ট করার জন্য তৈরি হয়েছেন আপনারা, খানকি মাগি শব্দ ব্যবহার করে। আলেকজান্ডার বলেছিলেন, সত্যি সেলুকাস, কি বিচিত্র এদেশ। আসলেও অনেক বিচিত্র এদেশ। না হলে ট্রান্সজেন্ডার ব্যাপারটা অনেক বড় করে দেখিয়ে এখন খানকি মাগির ব্যাপারটাকে নিয়ে আসছেন। আবার যিনি জাতির জনক, যিনি বাঙালি জাতির জনক, বাংলাদেশের জন্য যিনি 24টা বছর সংগ্রাম করেছেন, যিনি 11টি বছর কারাবরণ করেছেন, যার সফল নেতৃত্বে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, যার সফল নেতৃত্বে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের স্বাধীনতা এসেছে, তাকে অপমান করছেন। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাকে অপমান করেছেন। নিন্দা জানাই আপনাদের, ঘৃণা করি আপনাদের। যদি কখনো সময় আসে, ইনশাল্লাহ তীব্র প্রতিবাদ করা হবে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।